আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে তোমাদের ফিজিক্স ভৌত পাঠের 20 নং ক্লাস। আর গত ক্লাসে ভুলে 20 নং লিখছিলাম, কিন্তু গত ক্লাসটা হবে 19 নং ক্লাস। ঠিক আছে, ওকে। তো আজকে আমরা স্থিতিস্থাপকতা অধ্যায়ের ম্যাথ নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা এই স্থিতিস্থাপকতা অধ্যায়ের বেসিক নিয়ে আলোচনা করেছিলাম। ঠিক আছে, আর তোমরা একটা কমেন্ট করেছিলে যে ভাই ওই গত ক্লাসে ভিডিওতে নাকি শেষে 9 মিনিটের সাউন্ড আসে না, এই জন্য ভিডিও ডিলিট করে আমরা নতুন আপলোড করেছি। দেখো এখন আর প্রবলেম হবে না। ঠিক আছে, তাহলে চলো আমাদের ক্লাস শুরু করা যাক। দেখো তোমাদের বইয়ের স্থিতিস্থাপকতা অধ্যায়ের টাইপ 1 এর 1 নং ম্যাথ কি বলা আছে দেখো। একটি তামার তার y = 11 × 10⁻10 নিউটন পার মিটার স্কোয়ার একটি তারটি থেকে 4 কেজি ভর ঝুলিয়ে দেওয়া হয়েছে। তারের দৈর্ঘ্য 3 মিটার এবং ব্যাস 1.1 মিলিমিটার হলে তারটির দৈর্ঘ্য কত বৃদ্ধি পাবে, তাই না? তাহলে দেখো ম্যাথটা অনেক বড়, অনেক কি বলছে বুঝতেছি না, তাই না? যখন ম্যাথটা করবো তখন একদম সোজা হয়ে যাবে। আচ্ছা, তার আগে প্রথমে দেখো এখানে দেওয়া আছে y = 11 × 10⁻10 নিউটন পার মিটার স্কোয়ার। এটা মানে কি? এই y মূলত হচ্ছে কি ইয়ং মডুলাস বা ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক। এটা বেসিকে বলেছিলাম, তাই না? ওকে, তাহলে আমরা ম্যাথ শুরু করি এখন। তাহলে দেখো গিভেন ডাটা, গিভেন লেখো কি দেওয়া আছে, y দেওয়া আছে y = 11 × 10⁻10 নিউটন পার মিটার স্কোয়ার। তারপর আর কি দেওয়া আছে, ভর m = 4 কেজি। তারপর দেওয়া আছে তারের দৈর্ঘ্য 3 মিটার, l = 3 মিটার। ব্যাস দেওয়া আছে কত, 1.1 মিলিমিটার। তো মিলিমিটার থেকে যদি আমরা মিটার করি তাহলে কি করতে হবে, 10⁻³ মিটার। এখন বলছে তার দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাবে, del l = হার্ট। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা কি নির্ণয় করবো, del l। del l সূত্র কি, del l সূত্র হচ্ছে FL/AY, তাই না? মনে আছে? আচ্ছা, তাহলে এখানে দেখো এর মানটা দেওয়া নাই, তাহলে এর মানটাকে বের করে নাও। তো সলিউশন করি, সলিউশন a = πd²/4 পাই ইন্টু d² মানে কত, 1.1 × 10⁻³ স্কোয়ার ভাগ 4 সমান কত হয়, ক্যালকুলেশন করলে কত আসে বলতে পারবে কেউ? 9.5 × 10⁻7 মিটার স্কোয়ার। আচ্ছা, এখন আমরা ইয়ং মডুলাসের সূত্র কি জানি, কে কে জানো বলো তো? y = FL/A del l। তার মানগুলো বসাও এখানে। y এর মান কত দেওয়া আছে, 11 × 10⁻10। f এর মান দেওয়া আছে কত, এখানে তো f দেওয়া নাই, তাহলে কিভাবে বের করবা? যেহেতু ভর দেওয়া আছে তাহলে আমরা কি লিখতে পারবো, f = mg। f এর মান, m এর মান 4, g এর মান কত, 9.8 অন। তাহলে বলো তো এবার এখানে কত হবে, 4 × 9.8 অন। l কত, 3 মিটার। এর মান দেওয়া আছে কত, বের করছি, তাই না? 9.5 × 10⁻7 এবং del l এর মান কত, এটাই তো বের করবো। তাহলে দেখো ক্যালকুলেশন করলে এখান থেকে del l এর মান চলে আসবে, কত আসে, 1.126 × 10⁻³ একক হবে মিটার। এটাই অ্যান্সার। অনেক সহজ না এটা, বোঝা যায়? ওকে, তাহলে তো পরের ম্যাথ শুরু করি। পরবর্তী ম্যাথ হলো তোমাদের বইয়ের টাইপ 1 এর 2 নম্বর ম্যাথ। টাইপ 1 এর 2 নং ম্যাথ বলা আছে 8 গ্রাম পার সেন্টিমিটার কিউব ঘনত্বের একটি সুষম তারের দৈর্ঘ্য 500 সেন্টিমিটার এবং এর ভর 32 গ্রাম। একে 10 কেজি ওজন দ্বারা টান করলে এর দৈর্ঘ্য 3 মিলিমিটার বাড়ে। এই তারের উপাদানের ইয়ং এর গুণাঙ্ক নির্ণয় করো। তাহলে আমরা গিভেন ডাটাগুলো আগে লিখে নেই। ঠিক আছে, তাহলে দেখো গিভেন ডাটা প্রথমে আছে ঘনত্ব, রো দেওয়া আছে 8 গ্রাম পার সিসি। আর তারের দৈর্ঘ্য, তার দৈর্ঘ্য কত দেওয়া আছে, 500 সেন্টিমিটার। তারপরে ভর দেওয়া আছে কত গ্রাম, 32 গ্রাম। একে 10 কেজি ওজন, তার মানে এর মান দেওয়া আছে, তাই না? 10 কেজি ওয়েট।
অভিকর্ষ দেওয়া আছে বলার মানটা, তাই না? এখন আচ্ছা রাখলাম, কি কি দেওয়া আছে লিখে নেই। এর দৈর্ঘ্য 3 মিলিমিটার বাড়ে, তাহলে ডেল এল সমান কত? 3 মিলিমিটার, তাই না? 3 মিলিমিটার বাড়ে। তাহলে এই তারের উপাদানের ইয়ং এর গুণাঙ্ক নির্ণয় করো, y = হট। ঠিক আছে, ওকে। তাহলে দেখো আমাদের তো সবগুলো একটা সেমের উপরে রাখতে হবে, হয় সেন্টিমিটার অথবা মিটার অথবা মিলিমিটার, যেখানে একটাতে রাখতে হবে। তো এখানে দেখতেছি আমরা সিজিএস এর জায়গাগুলো বেশি, তাই না? তাহলে আমরা সিজিএস এ রাখি, তাহলে সিজিএস এ রাখলে ম্যাথ করতে সুবিধা হবে। তাহলে মিলিমিটারটা যদি সেন্টিমিটার নিয়ে যাও, 3 মিলিমিটার সমান কত হয়? 0.3 সেন্টিমিটার। ঠিক আছে, আর 10 কেজি ওয়েট, এটাকে যদি আমরা গ্রামে নিয়ে যাই তাহলে কত হবে? এই 10-এর সাথে যদি 1000 গুণ করি তাহলে গ্রাম, এর সাথে যদি 980 গুণ করি তাহলে কি হবে? ডাইন, তাই না? ওকে, তাহলে এখন দেখো বের করতে হচ্ছে ওয়াই এর মান। ওয়াই আমরা কি জানি? এফ এল ডিভাইডেড ভাগ এ ডেল এল। এর মান কোথায়? এর মান তো দেওয়া নাই, তাহলে এর মান আমরা কিভাবে বের করতে পারি বলো? আচ্ছা, তাহলে আমরা লিখি সমাধান। উই নো, আমরা জানি এম ইজিক্যাল টু কি জানি বলো তো? ঘনত্ব ইনটু ভলিউম। তাহলে এম সমান কি লেখা যাবে আবার? এই ভি সমান লেখা যাবে না এরিয়া ইনটু লেন্থ লেখা যাবে। ওকে, তাহলে এরিয়া সমান কি লেখা যাবে? এম ডিভাইডেড ভাগ রো এল। এম এর মান কত দেওয়া আছে? 8 গ্রাম, সরি এর মান দেওয়া আছে 32 গ্রাম। রোর মান দেওয়া আছে কত? 8। এল এর মান দেওয়া আছে কত? 500, তাই না? তো ক্যালকুলেশন করলে এর মানটা কত আসে? এরিয়ার মানটা 8 ইন্টু 10 ইনভার্স 3 সেন্টিমিটার স্কোয়ার। এখন অতএব ওয়াই ইকুয়াল সূত্র কি জানো? এফ এল ভাগ এ ডেল এল। এফ এর মানটা কত বলো তো? ছিল 10 কেজি, এখান থেকে 1000 গুণ করলে গ্রাম হয়েছে, 980 গুণ করলে ডাইন হয়েছে, তাই না? এর মান দেওয়া ছিল 500 সেন্টিমিটার। এরিয়ার মানটা কত হবে? 8 ইন্টু 10 ইনভার্স 3। এই যে এখানটা পাইছিলাম এরিয়ার মানটা। এখন ডেল এল গুণ করে দাও, ডেল এল এর মান কত? 0.3। তাহলে ক্যালকুলেশন করলে আর মানটা পাবা না এখান থেকে? তাহলে বলো ক্যালকুলেশন করলে কত হয়? 2.04 ইন্টু 10⁻12 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এটা কি হবে অ্যান্সার? ঠিক আছে, তাহলে অঙ্ক কি বেশি কঠিন? তোমরা পীড়ন বিকৃতি অঙ্ক করছো না ইয়েতে, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসে? মোটামুটি এগুলো সূত্র ছিল না ওইখানে? মোটামুটি কি এই অধ্যায়টিতে করছো স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসে পীড়ন বিকৃতিতে। ঠিক আছে, তাহলে দেখো কোনো সময় যদি ঘনত্ব আর ভর দেওয়া থাকে ওইখান থেকে কিন্তু ক্ষেত্রফল বের করা যায়। ঠিক আছে, শুধুমাত্র ব্যাস থেকে আমরা ক্ষেত্রফল বের করবো তা না, যদি ভর এবং ঘনত্ব দেওয়া থাকে তাহলে এখান থেকে কি করা যাবে? অবশ্যই ক্ষেত্রফল বের করা যাবে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। দেখো পরবর্তী ম্যাথ হলো তোমাদের বইয়ের টাইপ 1 এর 5 নম্বর ম্যাথ। টাইপ 1 এর 5 নং ম্যাথ কি বলা আছে? সমান দৈর্ঘ্যের দুটি ভিন্ন পদার্থের তারের দৈর্ঘ্য বরাবর সমান বল প্রয়োগ করা হলো, ফলে দ্বিতীয়টি তার প্রথমটি 2.5 গুণ প্রসারিত হলো। তার দুটির ইয়ংয়ের গুণাঙ্ক যথাক্রমে 1.8 ইন্টু 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার ও 1.6 ইন্টু 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। এদের ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করো। অঙ্কটা একদম ইজি, বুঝছো? তার প্রথমে কি করবা? গিভেন ডাটাগুলো লিখে নাও। লিখে নিই গিভেন ডাটা। তাহলে কি আছে? সমান দৈর্ঘ্যে দুটি ভিন্ন পদার্থের তার, সমান দৈর্ঘ্য, তাই না? তাহলে দিলাম দৈর্ঘ্য L1 = L2 = L। তারপরে সমান বল প্রয়োগ করা হলো, তাই না? দৈর্ঘ্য বরাবর সমান বল প্রয়োগ করা হলো। তার মানে F1 = F2 = F, মানে সমান বল। তাহলে F1 এর মানও যা, F2 এর মানও তাই। সমান দৈর্ঘ্য, তার মানে কি L1 এর মানও যা, L2 এর মানও তাই। আচ্ছা, তার ফলে কি হয়েছে? দ্বিতীয়টি তার প্রথমটি 2.5 গুণ প্রসারিত হয়েছে। দ্বিতীয়টি ডেল L2 দ্বিতীয়টি প্রথমটির কত গুণ? 2.5 গুণ ডেল L1 গুণ প্রসারিত হয়। তার দুটির ইয়ংয়ের গুণাঙ্ক যথাক্রমে y1 = 1.8 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার, আর y2 মান দেওয়া আছে 1.6 ইন্টু 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার হয়। এদের ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করো। এখানে কি বলছে? ব্যাসের অনুপাত নাকি ব্যাসার্ধের অনুপাত? তোমরা পরীক্ষাতে একটা জিনিস বারবার ভুল করো, চাওয়া হয় ব্যাসার্ধ, বের করে দিয়ে আসো ব্যাস।
চাওয়া হয় ব্যাস বের করে দিয়ে আসো ব্যাসার্ধ। এই জিনিসটা তোমাদের সবচেয়ে বেশি ভুল হয়, এমনকি আমাদের অ্যাডমিশন এই জিনিসটা বেশি ভুল হতো। তো এই জিনিসটা শুধু কেয়ারফুলি দেখতে হবে যে প্রশ্নে কি ব্যাসার্ধ বের করতে বলছে নাকি ব্যাস বের করতে বলছে। যেহেতু এখানে ব্যাসার্ধ বের করতে বলছে, ব্যাসার্ধের অনুপাত, তাহলে R1:R2 = হট। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা তোমাদের শেষ এই স্থিতিস্থাপকতার বেসিকের শেষে যে আমরা একটা দেখাইছিলাম, যদি দুইটা ভিন্ন পদার্থ থাকে, অর্থাৎ y1 সমান এত এত এত, y2 সমান এত, তারপরে 1/2 করিয়া পাই। মনে আছে সূত্রের কথা? কি পাই বলো তো? ওই গেট শেষে একটা সূত্র লিখছিলাম, কি পাই? y1/y2 = f1/f2 ইন্টু L1/L2 ইন্টু, মনে পড়তেছে সূত্রের কথা? আমরা বলছিলাম যদি প্রশ্নের মধ্যে ক্ষেত্রফল থাকে তাহলে ক্ষেত্রফল লিখবো, যদি ব্যাসার্ধ থাকে ব্যাসার্ধ লিখবো, যদি ব্যাস থাকে ব্যাস লিখবো। এখানে কি চাইছে? ব্যাসার্ধ না, তাহলে কি হবে? R2² / R1² ইন্টু ∂L2/∂L1। মনে পড়ছে সূত্রটা? দেখো তো কোথায় করছিলে, দেখো মনে করতে পারো কিনা। যদি মনে করতে না পারো তাহলে আমার আগের ভিডিওটা দেখো, একদম শেষে 9 মিনিটে আছে এটা। শেষে আমরা এটা প্রমাণ করছিলাম। যদি এখানে থাকে ক্ষেত্রফল তাহলে হবে A2/A1, যদি থাকে ব্যাস তাহলে হবে কি D2² / D1², আর যদি হয় ব্যাসার্ধ তাহলে হবে কি R2² / R1²। ক্লিয়ার একদম? ওকে, তাহলে আমরা এখন মানগুলো বসাবো। y1 এর মান কত? 1.8 × 10⁻11। y2 এর মান কত? 1.6 × 10⁻11। f1 এর মান কত? f1 এর মান ধরলাম f, ধরলাম বলতে এখানে আমরা লিখে নিচ্ছি না, f সমান বল ইন্টু L1 এর মানে ধরলাম L, L2 এর মানে ধরলাম L, আর R2² আর R1² এটার মান আমরা বের করবো। আর ∂L2 সমান কি লেখা যায়? 2.5 ∂L1 /∂L1। তাহলে দেখো তো এখান থেকে এই f কাটাকাটি, L কাটাকাটি, ∂L1 কাটাকাটি, 10⁻11 কাটাকাটি, অনেক কিছু কাটাকাটি হয়ে গেছে, তাই না? এখন ছোট হয়েছে না জিনিসটা? কি থাকলো? 1.8 / 1.6 = R2² R1² ইন্টু 2.5। এখান থেকে যদি R1টা এই পাশে আনো তাহলে এই পাশে ভাগ আছে, এই পাশে কি হবে? গুণ হবে। R1² / R2² = 2.5 ইন্টু 1.6, এর পাশে কি হবে? গুণ হবে, আর 1.8 ভাগ হয়ে যাবে। তাহলে দেখো তো এই R1 আর R2 দুটোর উপরে কি ছিল? স্কোয়ার ছিল না? এই পাশে কি হবে? রুট হবে। 2.5 ইন্টু 1.6 / 1.8। আচ্ছা, তারপর দেখো কি হবে, এখান থেকে ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে কি আসে? কি আসে দেখছো? 2√5/3 আসে না? ওকে, তাহলে আমরা যদি অনুপাত করতে চাই তাহলে কি হবে? অতএব R1:R2 সমান কি হবে? 2√5/3। ঠিক আছে, তাহলে এটা কি হবে? অ্যান্সার। আমাকে কি বলছে? ব্যাসার্ধের অনুপাত পেয়ে গেছি আমি। ওকে, এখন এরকম যদি হাজারো ম্যাথ থাকে, পারা যাবে না? যদি বলা থাকে যে দুইটা ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে, দুইটা বল দেওয়া আছে, দুইটা দৈর্ঘ্য দেওয়া আছে, দুইটা ব্যাসার্ধ অথবা ব্যাস অথবা ক্ষেত্রফল, আর যদি দেওয়া থাকে দৈর্ঘ্য হ্রাস বৃদ্ধি, তাহলে এই সূত্র দিয়ে অনেকগুলো ম্যাথ সমাধান করা যাবে না? তোমাদের বইয়ে টাইপ 1-এও দেখতে অনেকগুলো ম্যাথ আছে, এরপরে টাইপ 3-তে মনে হয় একটা ম্যাথ আছে। তো এই জন্য এই টাইপের ম্যাথ অনেকগুলো আছে, আমি কিন্তু একটাই করালাম, আর করাবো না আমি এই টাইপের ম্যাথ। তাহলে তুমি করতে পারবে না এখন? অবশ্যই পারতে হবে। তাহলে আমরা পরবর্তী ম্যাথ দেখি। এখন দেখো, তোমাদের বইয়ের টাইপ 1-এর 9 নং ম্যাথ, তোমাদের বইয়ের টাইপ 1-এর 9 নং ম্যাথ কি বলা আছে? 1.5 × 10⁻6 গ্রাম ভরের একটি লিফট একটি ইস্পাতের সাহায্যে ঝুলানো আছে। উপরে ওঠার সময় লিফটের সর্বোচ্চ ত্বরণ 1.2 m/s² এবং অসহ পীড়ন 3 × 10⁸ Nm/m² হলে তার সর্বনিম্ন ব্যাসার্ধ কত? তাই না? তাহলে আমরা লিখে নিই গিভেন ডাটাগুলো। ঠিক আছে, ওকে, তাহলে গিভেন ডাটা লিখে নাও। গিভেন ডাটা ভর দেওয়া আছে, তাই না? লিফটের ভর দেওয়া আছে কত? 1.5 × 10⁻6 গ্রাম। তারপরে কি দেওয়া আছে? উপরে ওঠার সময় লিফটের সর্বোচ্চ ত্বরণ F = কত হয়েছে? 1.2 m/s², উপরে ওঠার সময়, তাই না? তারপরে অসহ পীড়নের মান কি দেওয়া আছে?
এস এর সমান কত দেওয়া আছে 3 × 10⁸ নিউটন পার মিটার স্কোয়ার হয়, তাহলে তার সর্বনিম্ন ব্যাসার্ধ আর সমান কত? তাহলে এখানে আমরা কিভাবে ম্যাথটা করতে পারি বলতে পারবা কেউ? ওকে, তাহলে আমরা দেখো তোমাদের আগে মনে করে দিই, যেহেতু বলছে যে আর এর মান বের করো, আমরা যদি লিখি পি এস ইকুয়াল টু কি লেখা যায় বলো তো? এফ ভাগ এ। মনে পড়ে পিরামিডের সূত্র কি হবে? এফ ভাগ এ বল ভাগ ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান কি লেখা যাবে? পাই ডি স্কয়ার ভাগ 4। তাহলে ওখান থেকে ব্যাসার্ধ পাওয়া যাবে। ওকে, যদি ওখান থেকে ব্যাসার্ধ পাও তাহলে তো হয়েই গেল, তাই না? আচ্ছা, তাহলে এখানে তো বড় এফ দেওয়া নাই, এটা এফ সমান কি লেখা যাবে? তাহলে আমরা গতির সমীকরণে কিছু সূত্র পড়েছিলাম, তাই না? লিফট যদি উপর দিকে ওঠে তাহলে এফ সমান কি হবে? এম ইন্টু জি প্লাস এফ। যখন লিফট উপর দিকে উঠবে তখন এই সূত্র। যদি লিফট নিচের দিকে নামে তাহলে কি হবে? এফ ইকুয়াল টু এম ইন্টু জি মাইনাস এফ, তাই না? এখন যেহেতু লিফট উপর দিকে উঠতেছে তাহলে এখানে কি হবে? এম ইন্টু জি প্লাস এফ। তাহলে আমরা মানগুলো বসাই এখানে। আচ্ছা, এখানে দেখো এফ এর মানটা দেওয়া আছে মিটার পার সেকেন্ডে, মানে এম কে সেকেন্ডে। তাহলে এম এর ভরটা আমরা ইসে নিয়ে যাই, এম কে সেকেন্ডে নিয়ে যাই। আচ্ছা, তাহলে কি হবে বলো তো? 1.5 × 10⁻³ এখানে ছিল 6, এখানে 3 নিলাম কেন বলো তো? এটা ছিল গ্রামে, যদি কেজিতে নিয়ে যাই তাহলে 1000 দ্বারা ভাগ করতে হবে। সেহেতু এম এর মান কি লিখলাম? 1.5 × 10⁻³ জি এর মান কত? 9.8 অন। এর মান দেওয়া আছে কত? 1.2। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে মান কত হয় বলতে পারবা? ক্যালকুলেশন করি, দেখো 1.5 × 10⁻³ গুণন 9.8 অন প্লাস 1.2 কত আসে? 16,515 আসে, তাই না? 16,515 নিউটন। ওকে, তারপর তোমার কি বের করতে বলছে? তার সর্বনিম্ন ব্যাসার্ধ কত? যেহেতু পীড়ন দেওয়া আছে, আমরা পীড়ন নির্ণয় সূত্র কি জানি বলো? এস ইকুয়াল টু এফ ভাগ এ। আর ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? পাই ডি স্কয়ার ভাগ 4 অথবা পাই আর স্কয়ার, দুটো লেখা যায়, তাই না? তাহলে এখানে এস এর মান কত? 3 × 10⁸। এর মান আছে কত? বের করলাম 16,515 পাই আর স্কয়ার। এখান থেকে ক্যালকুলেশন করি তাহলে আর এর মান কত বের হয় বলতে পারবে? তাহলে কত বের হলো? 4.186 × 10⁻³ মিটার। এটা কি হবে? অ্যান্সার। এখন তোমাদের মাঝে একদল আসছে বলে, ভাই অ্যান্সার মিললো না কেন বইয়ের সাথে? বইয়ের মধ্যে কি কি যেন বলছে, কত কিছু কথা বলছে, ওইগুলো কথা দেখাই দরকার নাই তোমাদের। ঠিক আছে, ঠিক আছে নাকি? নাকি তোমরা আবার ওইটা দেখে প্যাস লাগাবা? অবশ্যই বই কি আছে ওগুলো দেখবা না, এখানে যেভাবে করছি ওইভাবে তোমরা করবা, এই ক্ষেত্রেই ফুল মার্ক পাবা, কোনো ভয়ের কিছু নাই। ঠিক আছে, এভাবেই হবে। ওকে, তারপরে আমরা ম্যাথ করবো হচ্ছে তোমাদের বইয়ের টাইপ 2 এর 7 নম্বর ম্যাথ। টাইপ 2 এর 7 নং ম্যাথ কি বলা আছে? প্রমাণ চাপে, অর্থাৎ চাপটা দেওয়া আছে 1 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। একটি পাত্রে 4000 সিসি কেরোসিন আছে। যদি পাত্রের কিছুটা সিপিটা ভেতর দিকে ঠেলে দেওয়া হয়, আচ্ছা দাঁড়াও, এর আগে ম্যাথটা করে আসি আমরা। ঠিক আছে, টাইপ 2 এর 2 নম্বর ম্যাথটা করে আসি আগে। দেখো তোমাদের বইয়ের টাইপ 2 এর 2 নম্বর আমরা আগে করি। 1 ঘন সেন্টিমিটার আয়তন বিশিষ্ট একটি তামার ঘনকের চারিপাশের উপর গড় ভিতরমুখী চাপ 2.4 × 10⁷9/cm²। ধরো এটার আয়তন, এটা ধরে এটার আয়তন সংকোচন নির্ণয় করো। তামার আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ক দেওয়া আছে। ওকে, তাহলে আমরা করা শুরু করি। টাইপ 2 এর কত নম্বর ম্যাথ? 2 নম্বর ম্যাথ। আচ্ছা, তাহলে কি কি দেওয়া আছে দেখো তো? 1 ঘন সেন্টিমিটার কিউব আয়তন বিশিষ্ট, তার মানে গিভেন ভলিউম দেওয়া আছে প্রথম অবস্থায় ইনার্শিয়া 1 সেন্টিমিটার কিউব। তামার ঘনকের চারিপাশের উপর গড় ভিতরমুখী চাপ পি ইকুয়াল কত দেওয়া আছে? 2.4 × 10⁷ 9/cm²। ঠিক আছে, তারপর কি দেওয়া আছে? এটার আয়তন সংকোচন নির্ণয় করো, তার মানে ডেল ভির মানটা নির্ণয় করো, বাহির করো। সহজ না তাহলে? এবং দেওয়া আছে তামার আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক কে ইকুয়াল টু 1.2 × 10⁻12 9/cm²। ঠিক আছে, তাহলে আমরা বাল্ক মডুলাস নির্ণয় সূত্র কি জানি? উই নো
কে ইকুয়াল টু কি জানি পি ভি ডিভাইড ভাগ ডেল ভি। তাহলে কে এর মান কত দেওয়া আছে 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার 12, পি এর মান কত দেওয়া আছে 2.4 ইন্টু 10 টু দি পাওয়ার 7, ভির মান দেওয়া আছে কত 1 সেন্টিমিটার কিউব। এখান থেকে ডেল ভির মান বের করা সম্ভব? কত বের হবে বলো তো? যদি ক্যালকুলেশন করা যায় তাহলে বের হবে 20 ইন্টু 10 টু দি পাওয়ার -6 সেন্টিমিটার কিউব। তাহলে ডেল ভির মান পেয়ে গেছো। তাহলে এর চেয়ে সহজ ম্যাথ আসছে বাংলাদেশে? পৃথিবীতেও নাই, বাংলাদেশের দূরের কথা। ওকে, তাহলে আবার আমি প্রশ্নটা একটু রিভিশন করে দিই। কি চাইছে কি বের করলাম? 1 ঘন সেন্টিমিটার আয়তন বিশিষ্ট একটি তামার ঘনকের চারিপাশের উপর গড় ভিতরমুখী চাপটা হলো 2.4 ইন্টু 10 টু দি পাওয়ার 7 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এটা ধরে এটার আয়তন সংকোচন নির্ণয় করো। অর্থাৎ প্রথমে একটা ঘনক ছিল, এরকম একটা ঘনক। এই ঘনকের উপরে চারিপাশের চাপ দিছে, এইভাবে চাপ দিলে কি হবে? এটা ছোট হয়ে যাবে না? চারিপাশে যদি চাপ দেওয়া হবে তাহলে কি হবে? ছোট হয়ে যাবে। এটা ছোট হয়ে কত ছোট হয়েছে এটা নির্ণয় করতে বলছি। এটার আয়তন সংকোচন নির্ণয় করো। আয়তন কতটুকু কমে গেল এটা বের করো। তামার আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক দেওয়া আছে। তাহলে আমরা যদি তামার আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক দেওয়া থাকে, এটা নিয়ে শুধু আমরা কি জানি? পি ভি ভাগ ডেল ভি। মনে আছে? ওকে, তাহলে আমরা পরবর্তী ম্যাথটা করি। এখন করতে পারবো পরবর্তী ম্যাথটা। ঠিক আছে? ওকে, তাহলে পরবর্তী ম্যাথটা হলো তোমাদের বইয়ের টাইপ 2 এর 7 নম্বর অঙ্ক। দেওয়া আছে কি প্রমাণ চাপে। তাহলে প্রমাণ চাপ কত দেওয়া আছে বলো তো? এত। একটি পাত্রে এত সিসি কেরোসিন আছে, যখন পাত্রের সিমেন্টে কিছুটা ভেতর দিকে ঠেলে দেওয়া হয় তখন কেরোসিনের উপর প্রযুক্ত চাপটা বৃদ্ধি পায়, তাই না? আচ্ছা, এখানে দেখো, এখানে কিছু কথা আছে যেগুলো আমরা সবসময় মনে রাখতে হবে। এখানে চাপ কয়টা আছে? চাপ 2টা আছে না? ভলিউম 2টা আছে। তো এক্ষেত্রে আমাদের বিবেচনা করতে হবে কেন ভলিউম 2টা দিল, কেন চাপ 2টা দিল, এটা অবশ্যই আমাকে জানতে হবে। তাছাড়া তুমি কোন চাপটা নিয়ে কাজ করবা। তার মানে দেখো, প্রথমে দেওয়া আছে প্রমাণ চাপে একটি পাত্রে কিছু পরিমাণ গ্যাস আছে অথবা তেল আছে, কেরোসিন আছে। তাহলে সে চাপটা কত ছিল? P1 ইকুয়াল টু 1 ইন্টু 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার স্কোয়ার। তারপর কি বলছে? চাপটা বৃদ্ধি পাইছে। এখন তুমি যখন ওই পাত্রের সিপিটা কিছুটা ভিতরে ঠেলে দিচ্ছ তখন কি হয়েছে? ওর ভিতরে চাপটা বৃদ্ধি পাইছে। বৃদ্ধি হয়ে কত হয়েছে বলো তো? বৃদ্ধি হয়েছে হচ্ছে 4.9 ইন্টু 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার স্কোয়ার। এখন তুমি বলো আগে চাপ ছিল এইটা আর এখন হয়েছে এইটা, তাহলে চাপটা বৃদ্ধি পাইছে কতটুকু? অতএব চাপ বৃদ্ধি P ইকুয়াল টু P2 মাইনাস P1। এটা যদি আমি করি তাহলে এখানে যে চাপটা বৃদ্ধি পাইছে এটা বের করতে পারবো। কারণ আমরা কোন চাপটা নিয়ে কাজ করবো? যতটুকু চাপ এখানে বৃদ্ধি পাবে ততটুকু চাপ নিয়ে আমাকে কাজ করতে হবে। তাহলে দেখো, এখানে প্রথম অবস্থায় চাপ ছিল একটা, পরবর্তীতে চাপ বৃদ্ধি পাওয়ার কারণে একটা চাপ হয়েছে এইটা। তাহলে কতটুকু চাপ বৃদ্ধি পাইছে এটা বের করতে হলে কি করতে হবে? বেশি চাপ থেকে কম চাপটা বিয়োগ করলে যেটুকু বৃদ্ধি পাইছে ওইটুকু বের করতে পারবো। তাহলে P2 মাইনাস P1, P2 মান দেওয়া আছে 4.9 ইন্টু 10 টু দি পাওয়ার 5, P1 এর মান দেওয়া আছে 1 ইন্টু 10 টু দি পাওয়ার 5। ক্যালকুলেশন করলে এখান থেকে যেটুকু চাপ বৃদ্ধি পাইছে সেটা বের করা যাবে না। তাহলে কত আসে? 3.9 ইন্টু 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, আচ্ছা, তারপর বলছে একটি পাত্রে প্রথমে চাপ প্রমাণ চাপে যখন কেরোসিন ছিল তখন ভলিউম ছিল কত? V1 ইকুয়াল টু 4000 সিসি। ঠিক আছে, আর এখন হয়েছে কত? এই যে চাপটা বৃদ্ধি পাওয়ার ফলে এখন ভলিউম হয়েছে কত? V2 ইকুয়াল টু 3999 সিসি। তাহলে আয়তনটা বৃদ্ধি পাইছে কতটুকু? V1 হ্রাস পাইছে কতটুকু? যেহেতু চাপ বৃদ্ধি পায় হ্রাস হবে না, এখানে ভলিউমটা হ্রাস হবে কতটুকু? 4000 মাইনাস 3999 ইকুয়াল টু 1 সিসি। এখন বলছে কেরোসিনের আয়তন গুণাঙ্ক নির্ণয় করো। আয়তন গুণাঙ্ক কি দ্বারা প্রকাশ করা হয়? কে দ্বারা? কে ইকুয়াল টু কি হবে? হট। ঠিক আছে, তাহলে বলো আমরা কে নির্ণয় সূত্র কি জানি? কে মানে কি? আয়তন গুণাঙ্ক অথবা বাল্ক মডুলাস। তাহলে লেখা ওই নো কে ইকুয়াল টু পি ভি ডিভাইডেড বাই ডেল ভি। ভি বলতে প্রথম অবস্থায় ভি, তাই না? V1টা ধরলাম এখানে। আচ্ছা, তাহলে দেখো এই পিটা কোন পি? যেই চাপটা বৃদ্ধি পাবে, যেই চাপটা প্রয়োগ করা হবে ওই পি, তাই না? তাহলে এখানে কে এর মান কত দেওয়া আছে? কে এর মানটা বের করবো আমরা। তাহলে পি এর মানটা বসাই। পি এর মানটা কত পাইছিলাম? 3.9 ইন্টু 10 টু দি পাওয়ার 5। V1 এর মান কত? V1 এর মান ছিল 4000 আর ডেল এর মান কত বের হয়েছে? 1। এখন দেখো 3.9 ইন্টু 10 টু দি পাওয়ার 5 এই এককটা আছে আমার নিউটন পার মিটার স্কোয়ারে।
আর 4000 এটা হচ্ছে সেন্টিমিটার কিউব, এটা হচ্ছে সেন্টিমিটার কিউব, তার মানে এটা হচ্ছে এমকেএস একক, এটা হচ্ছে সিসিএস একক। এটা মিলে গেল না, মিলে গেলে ভয় নাই, সমস্যা নাই। দেখো এখানে আছে সিসি, এখানেও আছে সিসি, তাই না? সিসি সিসি কাটাকাটি, তাহলে এটার একক ছিল নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে কি হবে, বাল্ক রাশির একক হবে কি নিউটন পার মিটার স্কোয়ারই হবে। তাহলে যদি ক্যালকুলেশন করো আসবে 1.56 ইন্টু 10⁹ নিউটন পার মিটার স্কোয়ার, এটাই অ্যান্সার। অনেক সহজ না ম্যাথ? স্থিতিস্থাপকতা কিন্তু অনেক কমন একটা অধ্যায়, পরীক্ষাতে ম্যাক্সিমাম টাইম থাকে এখান থেকে ম্যাথ। সো এই অধ্যায় ভালোভাবে করতে হবে, ভালোভাবে আয়ত্ত করতে হবে, বেসিকগুলো ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা পরবর্তী ম্যাথ দেখি। পরবর্তী ম্যাথ হলো তোমাদের বইয়ের টাইপ 3-র 1 নং ম্যাথ। বলা আছে 50 সেন্টিমিটার দীর্ঘ এবং 0.01 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি ইস্পাতের তারকে টেনে 1 সেন্টিমিটার বাড়ানো হয়, কাজের পরিমাণ বাহির করো। ক্লিয়ার? তাহলে গিভেন ডাটা লিখে নিই আমরা, কি কি দেওয়া আছে গিভেন। দেখো গিভেন 50 সেন্টিমিটার দীর্ঘ আর ব্যাসার্ধ দেওয়া আছে কত, আর ইজ ইকুয়াল টু 0.01 সেন্টিমিটার, তাই না? তাহলে ইস্পাতের তারকে টেনে 1 সেন্টিমিটার বাড়ানো হলো, ডেল এর মান দেওয়া আছে 1 সেন্টিমিটার, বলছে কাজের পরিমাণ বাহির করো। পারবা কাজের পরিমাণ বের করতে? কাজ বের করার সূত্র মনে আছে? স্থিতিস্থাপকতা অধ্যায়ে কাজ চিহ্নের সূত্র ছিল 3টা, একটা ছিল W = F * del L / 2, আর একটা ছিল W = Y del L square / twice L, আর একটা সূত্র ছিল W = half into শুধুমাত্র del P, তাই না? মনে আছে সূত্রগুলো? তাহলে এখানে W সমান কি কি আছে দেখো। সরি, দেখো তোমাদের টাইপ 3 1 নং কোশ্চেনে ওয়াই এর মানটা দেওয়া আছে, আমার উঠানোর কথা মনে নাই। ওয়াই এর মানটা কত দেওয়া আছে? 2 × 10⁻11 দেখো তোমাদের বই তাহলে দেওয়া আছে, তাই না? ওয়াই এর মান কত দেওয়া আছে? 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, তাহলে ডব্লিউ মান বের করতে বলছে। ডব্লিউ উই নো, ডব্লিউ বের করার সূত্র কি? যখন ওয়াই থাকবে তখন ওয়াই নিয়ে আসতে হবে না সূত্রের মধ্যে, ওয়াই আসছে, এরকম সূত্র কি? ওয়াই এ, মনে আছে সূত্র কি হবে? তারপরে del L স্কয়ার / 2L, এই সূত্র কথা মনে আছে তোমাদের? তার মানগুলো বসাও। ওয়াই এর মান কত? 2 × 10⁻11, এটা কিসে বসালা? এমকেএস এর বসাইছো, তাই না? তাহলে এগুলো কি হবে? মিটার নিয়ে যেতে হবে, 0.5 মিটার, 0.01 × 10⁻2 সেন্টিমিটার কাছে মিটার হবে। এটা হবে কত? 0. একবার লিখে দাও, 1 × 10⁻2 মিটার, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এরিয়া তো দেওয়া নাই, কিন্তু এটা সমান কি জানি? পাই আর স্কোয়ার। আর স্কোয়ার সমান কত হবে? 0.01 × 10⁻2 স্কোয়ার, তাই না? তারপর del L স্কোয়ার, তার মানে কত হবে? 1 × 10⁻2 স্কোয়ার। তারপরে 2 × L এর মান কত দেওয়া আছে? 0.5। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে ডবল কত আসে? 0.628 জুল। এটাই কি হবে? কাঙ্ক্ষিত অ্যান্সার। কঠিন না অনেক ম্যাথটা? অনেক কঠিন, তাই না? তাহলে পড়াশোনা করতে হবে। দুইটা চান্স পা কিন্তু এতটা কঠিন না, একদম সহজ, কিন্তু পড়াশোনা করতে হবে তোমাকে, মনোবল থাকতে হবে। যদি বলো যে না ভাই মেকানিক্স অনেক কঠিন, তাহলে চান্স হবে না। তোমাকে পড়াশোনা করতে হবে। তুমি মেকানিক্স তোমার কাছে কঠিন, সবকিছু তো কঠিন থাকবে, ফিজিক্সে অনেক চ্যাপ্টার আছে কঠিন, কিন্তু আমাদের মেকানিক্স তো পুরোটা কঠিন না আমার কাছে। দুই একটা ম্যাথ কঠিন হতে পারে, ওই দুই একটা ম্যাথ আমি স্কিপ করে যাই, অথবা একবার করে দেখে রাখি। না আমরা কি বলি, না সবই বাদ, এরকম মনোভাব থাকা যাবে না, তাহলে চান্স হবে না। তো দেখো ম্যাথ করতে গেলে কিন্তু সহজে মনে হয়, হয়তো কি হবে একটু মানে লেন্থলি হবে, একটু বড় হবে ম্যাথটা করতে, দৈর্ঘ্য বস্তু বড় হবে, কিন্তু ম্যাথটা কিন্তু সহজ তুমি যদি বুঝতে পারো, বেসিকটা বুঝতে পারো। এই জন্য কোনো ম্যাথই বাদ দিও না, ঠিক আছে?
ওকে, তারপরে আমরা তোমাদের বইয়ের ম্যাথ করবো হলো, দেখি পরবর্তী স্লাইডে কি লিখছি। টাইপ 3 3 নং ম্যাথ। টাইপ 3 3 নং ম্যাথে কি বলা আছে? পারদের আয়তন গুণাঙ্ক দেওয়া আছে। 1 লিটার পারদের আয়তন এত হ্রাস করতে কি পরিমাণ কাজ করতে হইবে? এর সঙ্গে আছে পৃথিবীতে, আর কি বলবো বলো তো, করা লাগে আবার। গিভেন পারদের আয়তন গুণাঙ্ক কি এর মান দেওয়া আছে? 2.5 10 to the power 10 নিউটন পার মিটার স্কোয়ার। 1 লিটার পারদের আয়তন, 1 লিটার মানে কি বলো তো? 1 গ্রাম মানে 10 ইনভার্স 3 মিটার কিউব। পারদের আয়তন কত হ্রাস করতে? ডেল ভির মান কত দেওয়া আছে? 2 × 10 to the power -6 মিটার কিউব হ্রাস করতে কি পরিমাণ কাজ করতে হবে? বলেন, কি পরিমাণ কাজ করতে হবে? পারবো? আচ্ছা, তার মানে কি জটিল আছে একটুখানি, তাই না? দেখি কত জটিল। ওই না, W = যেহেতু ডেল ভি আছে, তার মানে সূত্র হবে এইটা, হাফ ইন্টু এফ ভাগ কে ইন্টু ডেল ভি। এই কথা শুধু কথা মনে পড়ে তোমাদের? কাছে শুধু 3টা ছিল না, তার একটা এইটা। ওকে, যেহেতু এফ এর মান দেওয়া নাই, তাহলে এফ সমান আমরা কি জানি? জানো তোমরা? আচ্ছা, তাহলে আমরা এখানে একটুখানি লিখি তোমাদের বোঝানোর সুবিধার্থে। আমরা যদি লিখি কে ইজিক্যাল টু কি লিখতে পারি বলো তো? পি ভি ভাগ ডেল ভি, এটা জানি না। আর পি সমান কি লেখা যায়? এফ ভাগ এ ভি ভাগ ডেল ভি। আচ্ছা, এখানটা তো এফ ভাগ এর মানটা দেওয়া আছে, তাই না? এটা দেওয়া আছে, এই যেটা দেওয়া আছে। তাহলে এফ ভাগ কে সময় কি লেখা যাবে? এই ডেল ভি এর বেশি চলে গেল, তাহলে কি হবে? কে ইন্টু ডেল ভি, আর ভি বেশি ভাগ হবে ভি। বসাতে পারবা এফ ভাগের মানটা এখান থেকে, কে ইন্টু ডেল ভি ডিভাইড ভাগ ভি ইন্টু ডেল ভি, তাই না? তাহলে মানটা বসাও, হাফ ইন্টু কি এর মান কত? 2.5 × 10 to the power 10। ডেল ভির মান কত? 2 × 10 to the power -6 ডিভাইড বাই ভির মান কত? 10 ইনভার্স 3। সেটা গুণ আছে আর একটা, 2 × 10 ইনভার্স 6। ক্যালকুলেশন করলে মান কত আসে? 50 জুল। এটা কি হবে? অ্যান্সার। ওকে, পারবে না এখন? তাহলে বুঝতে পারলা পদ্ধতি কি করলাম? তাহলে এই টাইপের ম্যাথ কিন্তু শেষ, ঠিক আছে? আমরা তো নেক্সট টাইপ করি এখন। দেখো, তোমাদের বইয়ের টাইপ 4 এর 1 নং ম্যাথ কি বলা আছে এখানে? গিভেন প্রশ্ন তো পড়ে নাই, তাই না? স্টিলের ইয়ংয়ের গুণাঙ্ক যদি 2 × 10 to the power 11 নিউটন পার মিটার স্কয়ার হয় এবং সবচেয়ে বেশি অনুমোদিত বিস্তার যদি 0.01% হয়, তাহলে 1 মিলিমিটার ব্যাসের একটি স্টিল তারে কতটা পর্যন্ত ওজন ঝোলানো যাবে তা বের করো। ঠিক আছে, দেওয়া আছে ইয়ংয়ের গুণাঙ্ক, গিভেন ডাটা দেওয়া আছে। ইয়ংয়ের গুণাঙ্ক কত দেওয়া আছে? 2 × 10 to the power 11 নিউটন পার মিটার স্কয়ার। এবং সবচেয়ে অনুমোদিত বিস্তার, এটা কি বলছে ভাই? এটা তো বুঝি না, তাই না? কোনো সময় যদি বিস্তার মানে বুঝে একটা দৈর্ঘ্য, ঠিক আছে? বিস্তার মানে কি বোঝায়? একটা দৈর্ঘ্য বোঝায়। যদি বলা থাকে বিস্তার এত %, অর্থাৎ কোনো মানটা যদি পার্সেন্ট আকারে দেওয়া থাকে দৈর্ঘ্য এটা, তাহলে আমরা বুঝবো এটা বিকৃতির মান দেওয়া আছে, ঠিক আছে? যদি কোনো মানটা পার্সেন্ট আকারে দেওয়া থাকে, তাহলে কিসের মান দেওয়া আছে? বিকৃতির মানটা দেওয়া আছে সরাসরি, ঠিক আছে? তাহলে দেখো, বিকৃতির সময় আমরা কি জানি? ডেল এল ভাগ এল, এটা মান কত দেওয়া আছে? 0.01%। তাহলে ডেল এল ভাগ এল, এটার সময় কত লেখা যাবে? পার্সেন্ট মানে কি? 100 দ্বারা ভাগ। ক্লিয়ার? দেখো ক্লিয়ার নাকি? ওকে, আবার বলতেছি আমি,
স্টিলের ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে, লিখে নিলাম। এখানে বলা আছে সবচেয়ে বেশি অনুমোদিত বিস্তার। বিস্তার মানে কি? দৈর্ঘ্য। আর যদি দৈর্ঘ্যটা যদি পার্সেন্টেজ আকারে দেওয়া থাকে তাহলে বুঝতে হবে এটা বিকৃতির মান দেওয়া আছে, অর্থাৎ ডেল ভাগ এল, এটা সমান 0.01%। আর পার্সেন্ট মানে 100 দ্বারা ভাগ। ক্লিয়ার? তাহলে 1 মিলিমিটার ব্যাসের আর মান কত দেওয়া আছে? 1 মিলিমিটার ব্যাসের মিটার নিয়ে গেলে কত হবে? 1 × 10⁻³ মিটার। ক্লিয়ার? ওকে, সরি ব্যাস দেওয়া আছে না এখানে, আমরা ব্যাসার্ধ লিখলাম কেন? এটা ডির মান দেওয়া আছে। তারপরে কি দেওয়া আছে? কতটা পর্যন্ত ওজন ঝোলানো যাবে। ওজন মানে কি? এফ এর মান বের করতে বলছে, তাই না? এফ সমান ওয়াট। তাহলে এখান থেকে দেখো এরিয়ার মানটা দেওয়া নাই, এরিয়ার মানটা কি বের করতে পারবে এখান থেকে? এই ইকুয়াল কি হবে? পাই d² ভাগ 4। ডি এর মান কত? 10⁻³ ভাগ 4, 7.85 10⁻7 মিটার স্কোয়ার। ঠিক আছে? এখন এফ এর মান বের করতে বলছে, তাই না? তার ওয়াই দেওয়া আছে, সূত্র কি হবে? ওয়াই ইকুয়াল টু এফ এল ডিভাইডেড বাই কে ডেল এল। ওয়াই এর মানটা কত দেওয়া আছে? 2 × 10⁻11। এফ এর মানটা বের করব, এল এর মানটা দেখো এল ভাগ ডেল এল, এখানে মান দেওয়া আছে ডেল এল ভাগ এল, তাহলে এল ভাগ ডেল এল, তার মানটা কি হবে? উল্টে যাবে না? উল্টে গেলে কি হবে? এখানে হবে 100 আর নিচে হবে কত? 0.01। এরিয়ার মান কত দেওয়া আছে? বের করলাম আমরা 7.85 × 10⁻⁻7। ঠিক আছে? তাহলে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে বল এফ সমান কত আসে? 15.7 নিউটন। অ্যান্সার। ওকে, তাহলে তোমাদের পরবর্তী ম্যাথটা করি। এখন পরবর্তী ম্যাথ হলো তোমাদের বইয়ের টাইপ 4 এর 6 নম্বর ম্যাথ। কি দেওয়া আছে? বায়ুর আয়তন গুণাঙ্ক 1.015 × 10⁻⁴ নিউটন পার মিটার স্কোয়ার কোন নির্দিষ্ট আয়তনের বায়ুকে শূন্য আয়তনে নিয়ে আসছে, এর উপর কি পরিমাণ চাপ প্রয়োগ করতে হবে? তাহলে গিভেনটা লিখে নিই আমরা, কি কি দেওয়া আছে। সহজ অঙ্ক এটা। বায়ুর আয়তন গুণাঙ্ক কে ইকুয়াল টু 1.015 10⁻⁴ নিউটন পার মিটার স্কোয়ার। ওই নির্দিষ্ট আয়তন বায়ুকে শূন্য আয়তনে আনতে। শূন্য আয়তন মানে কি? ধরো তো প্রথমে একটা নির্দিষ্ট আয়তন ছিল, ধরলাম প্রথমে আয়তন ছিল v1 = v, শূন্য আয়তনে আনতে, তার মানে v2 = কত হবে? 0। তাহলে বলো তো ডেল ভি সমান কত হবে? v1 - v2, অর্থাৎ v - 0 = v। এটা বুঝতে পারছো কি কি করলাম? বোঝা না যায় না, মাথার উপর দিয়ে গেল। বলছে কোন নির্দিষ্ট আয়তনের বায়ুকে শূন্য আয়তনে নিয়ে আসতে, তার মানে প্রথমে আয়তন ছিল v1, ধরলাম v1 = v, ধরে নিতে পারি না আমরা? অঙ্কে ধরলে কোনো সমস্যা নাই, তুমি যত ধরতে চাও ধরতে দিবে, সবকিছু করতে দিবে, কিন্তু আমার অ্যান্সারটা বের করলেই হবে। ঠিক আছে? ওকে, এই জন্য আমরা ধরে নিলাম। তারপরে বলছে এই বায়ুকে শূন্য আয়তনে নিয়ে আসতে, তার মানে আয়তন কত? শূন্য। তার মানে পরে একে বল প্রয়োগ করবা, অথবা যাই করবা, একে যদি শূন্য আয়তনে নিয়ে আসতে চাও তাহলে v2 মান বলতে পারি শূন্য। তাহলে বলো এখন আয়তন হ্রাস কতটুকু হবে? ডেল ভি সমান v1 - v2, v - 0 = v। ক্লিয়ার? এখন এরপর কি পরিমাণ চাপ প্রয়োগ করতে হবে? p = হট। তাহলে আমরা কি লিখবো? উই নো, আমরা জানি। আমরা কি জানি? k = pv / ডেল ভি। তাহলে এখানে k এর মান কত আছে? 1.015 10⁻⁴ = pv। এই যে v1 এর মান v আছে কেন, তাই না? আবার ডেল ভি সমান আমরা কি জানি? v জানি। এই v কাটাকাটি, তাহলে p মান কত হবে? অর্থাৎ p = 1.015 10⁻⁴ নিউটন পার মিটার স্কোয়ার। এটাই অ্যান্সার। ঠিক আছে? ওকে, তাহলে পরবর্তী ম্যাথ। আচ্ছা, পরবর্তী ম্যাথ হলো তোমাদের বইয়ের টাইপ 5 এর 4 নং ম্যাথ। সেইটা আরেকটা ম্যাথ আছে, উল্টা করছি এদিকে।
তোমাদের বইয়ের টাইপ 5 এর 1 নং ম্যাথ বলা আছে 1 মিটার দীর্ঘ কোন তারের ব্যাস 5 × 10⁻³ মিটার তারের দৈর্ঘ্য বরাবর একটি বল প্রয়োগ করে এর দৈর্ঘ্য যদি 1.1 × 10⁻² মিটার বৃদ্ধি পায় তো পয়সনের অনুপাত 0.2 হলে ব্যাসের হ্রাস নির্ণয় করো। কিভাবে করে লেখা নাও, সহজ তো ম্যাথ। এই দেওয়া আছে 1 মিটার দীর্ঘ, ব্যাস দেওয়া আছে 5 × 10⁻³ মিটার, তারের দৈর্ঘ্য বরাবর একটি বল প্রয়োগ করে দৈর্ঘ্য এত বৃদ্ধি পায়, ডেল এর মান দেওয়া আছে 1 × 10⁻² মিটার, পয়সনের অনুপাত দেওয়া আছে 0.2, তাহলে ব্যাসের হ্রাস ডেল ডি সমান হট। কেমন করলো আমি দিয়ে রাখছি এখানে, তোমরা দিতে পারবে সব ম্যাথ, আমার করে দিতে হবে। তাহলে দেখো পয়সা রেশো দেওয়া আছে না এখানে, তাহলে কি লিখবো, ওই নো পয়সা রেশো সময় আমরা কি জানি, দৈর্ঘ্য বিকৃতি ডিভাইডেড বাই, এই তো দেখছো ভুল লিখে ফেলাইছি তাই না, কি হবে বলো তো, 500 বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। তাহলে 500 বিকৃতির সময় কি জানি আমরা, ডেল ডি ভাগ ডি, আর দৈর্ঘ্য বিকৃতি ডেল এল ভাগ এল। মানগুলো বসাও, সিগমার মান দেওয়া আছে 0.2, ডেল ডির মান দেওয়া আছে কত, বের করো ডেল ডির মান, আর এডি এর মান দেওয়া আছে 5 × 10⁻³, ডেল এর মান কত দেওয়া আছে 1 × 10⁻², আর এল এর মান দেওয়া আছে 1। ঠিক আছে, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো, ডেল ডির মান কত আসবে, 1 × 10⁻⁵ মিটার, এটা অ্যান্সার। কঠিন না অনেক, পারবা? ওকে, আর বললাম না এটা কি বলার আছে এখানে, এটা সবই জানো। লাস্ট ম্যাথ, তোমাদের বইয়ের লাস্ট ম্যাথ হলো টাইপ 5 এর 4 নং ম্যাথ। কি বলা আছে, পয়সনের অনুপাত কি, বলো তো পয়সনের অনুপাত কি, 500 বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতি অনুপাতকে বলা হয় পয়সনের অনুপাত, তাই না? 500 বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতি অনুপাতকে বলা হয় পয়সনের অনুপাত। তারপর বলা আছে যদি ইস্পাতের ইয়ংয়ের গুণাঙ্ক এত হয়, দৃঢ়তার গুণাঙ্ক এত হয়, তবে ইস্পাতের পয়সন ধ্রুব সংখ্যা কত। তাহলে লেখো গিভেন দেওয়া আছে ইয়ংয়ের গুণাঙ্ক y = 2 × 10⁻12 9/cm², তারপর দেওয়া আছে দৃঢ়তার গুণাঙ্ককে প্রকাশ করা n দ্বারা n × 10⁻11 9/cm², তবে পয়সনের ধ্রুব সংখ্যা কত, তাই না? এটাই তো বলছে। তাহলে বলো তো এটা সম্পর্ক আছে না একটা, কি আছে সম্পর্কটা, কে বলতে পারবে আগে? তাছাড়া একটা চকলেট আছে আজকে, y = কি জানো, 2n1 + সিগমা, এটা সূত্র লিখে দিয়েছিলাম মনে আছে, এটা একটা লিখে দিয়েছিলাম, আর একটা লিখেছিলাম y = 3k 1 - 2 সিগমা, মনে আছে এটার কথা? ওকে, এর সূত্র বসালাম কেন, এখানে yn সিগমা দেওয়া আছে, তাহলে y এর মান বসাবো এখানে 2 × 10⁻12, 2 × n এর মান আছে 8 × 10⁻11 1 + সিগমা, ক্যালকুলেশন করলে এখান থেকে সিগমার মান বের হয়ে যাবে 0.25, তাই না? এটা কি হবে আনসার, বুঝাতে হবে। আর এটা মনে হয় না বোঝানোর দরকার আছে। দেখো যদি এরকম কোনো ম্যাথ থাকে যে সরাসরি ওয়ার মান দেওয়া আছে, সরাসরি কি এর মান দেওয়া আছে, সরাসরি এন এর মান দেওয়া আছে, সরাসরি সিগমার মান দেওয়া আছে, এগুলো যদি বলে যে তিনটার মান দিয়ে দিল বাকিটা বের করো, তাহলে সরাসরি আমরা কি করবো, এই দুইটার মাঝে যে একটা সম্পর্ক আছে, এই সম্পর্কের রুলস আমরা অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই করলে আমরা পেরে যাবো। ক্লিয়ার একদম? তাহলে তোমাদের স্থিতিস্থাপকতা এখানে শেষ, স্থিতিস্থাপকতার কোনো ক্লাস হবে না তোমাদের, ঠিক আছে? ওকে, নেক্সট অধ্যায়ে আমরা আলোচনা করবো পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, আল্লাহ হাফিজ।